আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজ 26শে জ্যৈষ্ঠ 1428 বঙ্গাব্দ। আমি ফরহাদ আজকে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা সাহিত্য থেকে বনফুলের বলাইচাঁদ মুখোপাধ্যায়ের নিমগাছ নামক প্রতীকী ধর্মী গল্পটি নিয়ে। তো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বলাইচাঁদ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1899 সালে, মৃত্যুবরণ করেন 1979 সালে। তো তার জন্মস্থান হলো বিহারের পূর্ণিয়ার মণিহার গ্রামে, আর তিনি পেশায় ছিলেন ডাক্তার। তার প্রবন্ধ বলি, গল্প বলি, কবিতা বলি, যাই বলি না কেন, তার মধ্যে জ্ঞান বিজ্ঞানের একটা সমারোহ দেখা যায়। আর ডাক্তার তো তাই নিম গাছের যে গুরুত্বপূর্ণ দিকটা সেটা সুন্দর করে তুলে ধরেছেন। আর সমাজে এটা আসলে প্রতীকী ধর্মী কেন, সেটা কবি গল্পটা পড়ানোর সময় ছোট একটা গল্প বলি। এটা পড়ানোর আগে এক ম্যাম ইন্টারভিউ দিতে আসছেন, তখন ডেমো ক্লাসে গেছেন। ডেমো ক্লাস যখন হচ্ছে, লিখিত টিকছেন, ডেমো ক্লাসে আসছেন, এরপরে ভাইভা হবে। তো ডেমো ক্লাসে গিয়ে বলে, আজকে আমি তোমাদের জন্য একটি সুন্দর কবিতা উপস্থাপন করব, সেটি হচ্ছে নিম গাছ। তো যাই হোক, গল্প, প্রবন্ধ, কবিতা, নাটক, উপন্যাস এগুলি আমাদের চিনতে হবে, নাটিকা না হলে হবে না। তো 1899 সালে এই লেখক জন্মগ্রহণ করেন। 1899 সালে জন্মগ্রহণ করা আরো বিখ্যাত লোক আছেন, কবি আছেন, লেখক আছেন। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তিনি মৃত্যুবরণ করেন 1976 সালে। এরপরে আছে আমাদের রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ, 1899 সালে জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করেন 1954 সালে কলকাতার এক ট্রাম দুর্ঘটনায়। এখন ট্রামের বর্ণনাটাও দিয়ে দিই। ট্রামটা হলো কলকাতার রাস্তায় চলতো, দেখতে ট্রেনের মতো, কিন্তু ট্রেন নয়, ওরকম ছোট। আর এই একই সনে জন্মগ্রহণ করেন ইংরেজ কবি আর্নেস্ট হেমিংওয়ে, মৃত্যুবরণ করেন 1961 সালে। কিন্তু আমাদের একটু জেনে রাখা প্রয়োজন যে আর্নেস্ট হেমিংওয়ে নোবেল প্রাইজ পাওয়া কবি, খুব বিখ্যাত কবি কিন্তু। আর 1899 এর পরে 1901 সাল আসে। 1901 সালে জন্মগ্রহণ করেন প্রমথনাথ বিশি। সুনির্মল বসু 1902, কিন্তু সুনির্মল বসু মৃত্যুবরণ করেন 1957 সালে, আর প্রমথনাথ বিশি 1985 সালে। তো এই হলো সন্নিয়া টুকিটাকি কথা। তো কবিতা না, দুঃখিত, গল্পে চলে যাই। নিম গাছ গল্প। তো নিম গাছ বলছি প্রতীকী গল্প। আর এই লেখক জীবদ্দশা অনেক পুরস্কার লাভ করেন। আর যেহেতু পাটনা মেডিকেল কলেজ থেকে তিনি পাশ করেন, মেডিকেল কলেজ থেকে পাশ করার পরেই তিনি ডাক্তারি পেশায় নিয়োজিত হন। আর একটা প্রবাসী নামক একটা পত্রিকা ছিল, প্রবাসী পত্রিকায় তিনি এক পাতা আধ পাতার গল্প লিখতেন। প্রবাসী পত্রিকায় এক পাতা আধ পাতার গল্প লিখতেন। আর পত্রিকায় লিখেই সব লেখকরা উঠে আসছেন। তো কবিতায় গল্পটাতে চলে যাচ্ছি। মানে এটা কবিতার মতো রূপ দেখা যায়, তাই মনে হয় যেন এটা আসলে কবিতা, তাই বারবার কবিতা এসে যায় না, এটা গল্প। তো বলাইচাঁদ মুখোপাধ্যায় নামটা একটু মনে রাখা প্রয়োজন, জ্ঞানমূলক লিখতে গেলে অনেক সময় ভুলে যাই আর কি। তাই কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে। ছাল অর্থ হলো বাকল, গাছের ছাল। এখন এইখানে শেষে একটা উক্তি আছে, ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটা ঠিক এক দশা। তাহলে এখানে কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে। ছালটা, এই পুতের বউটা যতই, পুত্রবধূটা যতই কাজ করুক, কিন্তু তাকে বকাঝকা করে, তার গায়ের চামড়া তুলে নেওয়ার মতো কাজ করেন। পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ বা ভাজছে গরম তেলে। এখন এই বউটাকে তো গরম তেলে ভাজা যাবে না, কিন্তু যেভাবে বকাঝকা করে, তার দ্বারা উপকার ভোগ করে, কিন্তু তাকে যেরকম বকাঝকা করে তাতে মনে হয় যেন গরম তেলে ভাজার মতো। খোস দাঁত হাজা চুলকানিতে লাগাবে, চর্মরোগের অব্যর্থ মহা ঔষধ। খোস দাঁত এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় খেয়াল করতে হবে, যে
খোসটা কি, দাঁত কি, আর হাঁচা কি, আর চুলকানি। শিল অর্থ হলো মশলা পেষণের পাথরের বাটা, আর পিষে অর্থ হলো পেষণ করা বা বাটা, এটা মশলা পেশার কথা বলা হয়েছে। আর খোস, এটা ইচিং, ইংরেজিতে বলে ITCHING, খোস। খস সংস্কৃত ধাতু শব্দ থেকে আসছে। সোয়াসে চুলকানি রোগ পাঁচরা। আর দাঁত দদ্রু সংস্কৃত শব্দ থেকে আসছে। আর এটা হলো বলে রিং অর্ম, চাকার মতো গোলাকার ও চুলকানি রোগ। আমরা বলি বরিশালে যারা, তারা আঞ্চলিক ভাষায় বলে দাউদ। তো দাউদ একজিমা আর কি। চুলকানি এটা হলো তুর্কি আর হিন্দি শব্দ বোঝায় খুজলানা। আমরা গোপালগঞ্জে বলে থাকে যে খুজলি, এই খুজলি চুলকানি। দেহে সুরসুরানির অনুভূতি, মানে এই রোগটা হলে সুরসুরানির অনুভূতির মতো মনে হয়। চুলকানিতে লাগাবে। চর্মরোগের অব্যর্থ মহা ঔষধ। এখন এই বউটাকে কোনো একটা কাজে লাগাবে, অন্য বাড়ির কেউ আসছে, এই কাজটা করাবে, অথবা ভালো একটা উপকার করবে এই বউটা, কিন্তু তারপরেও কি কচি পাতাগুলো খায় অনেকে। মানে নিম গাছ এমন একটা জিনিস যে সব কাজের জন্য উপকারী, যকৃতের জন্য উপকারী, চুলকানি, খোর, দাঁত, পাঁচরা, যাই বলি না কেন। কেউ কেউ আবার ডাল ভেঙে এনে ঘরে রাখে, এটা দিয়ে মাছি তারায়, বলে ভালো। আবার নিম গাছ ছোট যদি কোথাও গজিয়ে উঠে তো বলবে এটা উঠে না, নিম গাছ অনেক উপকারী, এরকম আর কি। কিন্তু এর যত্ন নেবে না। কচি পাতাগুলো খায় অনেকে, এমনি কাঁচাই আসলেই খায়, আছে এরকম অনেকে। কিংবা ভেজে বেগুন সহযোগে। যকৃতের পক্ষে ভারী উপকার। যকৃৎ আমরা জানি কলিজা, ইংরেজিতে বলে লিভার, এর জন্য ভারী উপকার। কচি ডালগুলো ভেঙে চিবায় কত লোক, দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। এখানে অভিজ্ঞ লোকেরা বউয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়। আর গৃহকর্মে নিপুণা বউয়ের উপর নিষ্ঠুর নির্যাতন হওয়ার পরেও কেউ কেউ আছে, বয়স্করা আছে, এসে বলে না বউটা তো ভালো, অনেক ভালো কাজ করে, কিন্তু কিছু করতে পারে না। করতে পারলে যদি তার পক্ষে কথা বলে তাহলে আবার ঝামেলা। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন। বাড়ির পাশে গজালে, কি গজালে, এই নিম গাছ গজালে বিজ্ঞরা খুশি হয়, থাক কেটো না, কিন্তু যত্নও নেয় না। তো এই গৃহ নিপুণা বউটা যদি কোনো কাজ করে, ভালো কাজ করে, তাহলে তার প্রশংসাও করবে না, আদর করবে না, ভালো মানে কাজটা উৎসাহী হয় তাও বলবে না, কিন্তু বলবে থাক করে করুক, করলে তাতে কি হয়, ঠিক আছে, উপকার হবে। তো এই পর্যন্ত প্রথম পর্ব। এটা ছোট গল্প হলো, 2 পর্ব করছি। ছোট পর্ব হলে একটু কথা বলা যায় বেশি, আর নয়তো কথা বলা যায় না, চরচরাই ক্লাস নিতে হয়। তো এই শব্দার্থগুলো খেয়াল করি। ছাল, এটা সংস্কৃত সল্লি শব্দ থেকে আসছে, সল্লি, এই চল্লি থেকে আমরা বলি ছাল। আর এটা হলো বাকল, খোসা, বাকল, খোসা। এরপরে আছে শিল। শিল অর্থ হলো, এটা সংস্কৃতে আসছে, এইভাবে গঠিত হয়েছে শব্দটা, শিল যোগ অ, শল যোগ অ, শিল। মশলা পেষণের পাথরের বাটা। মশলা পেষণের পাথরের বাটা, পাথরের বাটা, বাটা নয় পাটা, পাথরের পাটা। এরপরে পিষে। পিষে শব্দটা সংস্কৃতে পশ যোগ অ, পিষে, পেষণ করা, বাটা, বাটা। যদি লিখি মশলা পেশা, মশলা পেশা, এই পেশা। তারপরে খোস। এখন ওই যে মানুষে যে কর্ম করে পেশা, সেই পেশা হবে হলো এটা, পয়কারে পে, তালব বসায় আকার, পেশা। এরপর আছে খোস। খোস অর্থ হলো এটা সংস্কৃত শব্দ খস থেকে আসছে, আর ইংরেজিতে বলবে ইচিং, ITCHING, ইচিং নাকি আইচিং। আর ছোঁয়াচে চুলকানি রোগ, এটা হলো মূলত ছোঁয়াচে চুলকানি রোগ, ছোঁয়াচে চুলকানি রোগ, এই হলো। এরপরে দাঁত। দাঁত শব্দটা হলো রিং অর্ম ইংরেজিতে, আর সংস্কৃতে আসছে দদ্রু থেকে।
সংস্কৃত দদ্রু থেকে আসছে, এটাকে বলে রিং অর্ম, ইংরেজিতে বলে RING, রিং, WORM, রিং অর্ম। আর এটা হলো চাকার মতো গোলাকার ও চুলকানি রোগ। চাকার মতো গোলাকার, ও লাগে না এখানে দেওয়া, গোলাকার চুলকানি রোগ, মানে এটা চাকার মতো গোল হয়, এটা সবাই জানি আর কি, আর চুলকায়। আমার হয়েছিল ছোটবেলায়, আস্তে আস্তে এমনিতেই ভালো হয়ে গেছে, নো ঔষধ। চুলকানি এটা হলো তুর্কি আর হিন্দিতে বলে, আচ্ছা হাজা, হাজা রয়ে গেছে। হাজা হলো জল কাদায় পচা বা ক্ষত হওয়া, মাত্রাতিরিক্ত জল ঘাটাবার ফলে বিশেষ করে নতুন পানি আসলে ওর ভিতর দিয়ে বেশি চলাচল করলে হাত পায়ের আঙ্গুলের ক্ষত রোগ হয়। এটাও আমার হয়েছিল পায়ে, আমার খুব ভালো মনে আছে, বাম পায়ের উপরের দিকে হয়েছিল মনে হয়। তো এই হাজাটা হলো জল কাদায় পচায় ক্ষত হয়। অনেকে বিশেষ করে যারা জেলে আছে, বড়শি দিয়া মাছ টাছ ধরে জাল দিয়ে, তারা পানিতে চলাচলের কারণে অনেক সময় ওই হাজাটা হয় আর কি। এটা লিখলাম না হাজাটা, আচ্ছা লিখে দিই। তুর্কি আর হাজাটা, তুর্কি আর হিন্দিতে বলে হলো খুজলানো। আমরা গোপালগঞ্জের লোকেরা বলি খুজলানো, বরিশালেও বলে খুজলি, এই খুজলানো। আচ্ছা খুজলানোটা হলো চুলকানি, এটা হাজাটা হলো আর একটা। হাজা জল কাদায় ক্ষত রোগ হওয়া, জল কাদায় ক্ষত রোগ হওয়া, ক্ষত রোগ হওয়া, একবারে ছোট করে লিখলাম, জল কাদায় চলাচলের ফলে ক্ষত রোগ হওয়া। আর এটা হলো খুজলানো বলে তুর্কি আর হিন্দিতে, খুজলানো, তুর্কি হিন্দি। আর এটা হলো দেহে সুরসুরানির অনুভূতি, দেহে সুরসুরানির অনুভূতি। চর্মরোগ, চর্মরোগ হলো চুলকানি, মানে বিভিন্ন রোগ আর কি, চুলকানি থাকবে, তারপরে দাঁত থাকবে, প্রভৃতি রোগ। এটা হলো চুলকানি জাতীয় যা আছে তাই প্রভৃতি। আর অব্যর্থ, এটা হলো আমরা যদি শব্দটা ভাঙাই হবে ন ব্যর্থ, নয় ও বহুব্রীহি সমাস, কখনো ব্যর্থ হয় না এমন, কখনো ব্যর্থ হয় না এমন। এরপরে আছে হলো মহৌষধ, মহৎ যোগ ঔষধ, ভাঙলে হবে শব্দটা মহৎ যোগ ঔষধ, এলো মহা ঔষধ শব্দটা। আর এর অর্থ হলো অতি উৎকৃষ্ট ওষুধ, অতি উৎকৃষ্ট মানে ভালো ওষুধ, যা খাইলে আর সে রোগাক্রান্ত থাকলে ভালো হয়ে যাবে, অতি উৎকৃষ্ট ওষুধ, মহা ঔষধ। কিংবা, কিংবা এটা হলো অব্যয়, সংস্কৃত অব্যয় কিংবা, আমরা এটা হলো অর্থ হলো দেব কিংবা, কিংবা। আর এটা বলছি অব্যয়, অব্যয়। আর যকৃত শব্দের অর্থ হলো কলেজে, যম যোগ ক্রি যোগ কিপ, যম যোগ ক্রি যোগ কিপ, এটা হলো সংস্কৃতে এইভাবে গঠিত যকৃত। পেটের মধ্যে ডান দিকে অবস্থিত কলিজা, পেটের মধ্যে, বিজ্ঞানী কথাটা আর কি বলে দিলাম, পেটের মধ্যে ডান দিকে অবস্থিত, ডান দিকে অবস্থিত, অবস্থিত, ঠিক আছে। বিজ্ঞ, বিজ্ঞ শব্দটা হলো, এটা স্ত্রীলিঙ্গ হবে বিজ্ঞা, বিজ্ঞ, বিজ্ঞা, এটা লিখে দেই আগে। আর বি যোগ যা, গ যোগ ত, জ্ঞানী পণ্ডিত, অর্থ হলো জ্ঞানী পণ্ডিত, পণ্ডিত। তো এই হলো গল্পটির প্রথম পর্ব। প্রথম পর্বে আর কি আসলে নিম গাছের দিকটা, ভালো দিকটা বলছে, নিম গাছ কোন কোন কাজে লাগে, নিমের পাতা দিয়ে কি করে, ডাল দিয়ে কি করে, এরকম এই বাড়িতে একজন পুতের বউ আছে, লক্ষ্মী বউ আছে, সব কাজ ভালো, তার দ্বারা উপকৃত হয়, কিন্তু এর পরবর্তীতে উপকৃত হওয়ার পরে তার উপরে যে অত্যাচার নির্যাতন চলে সেটা তুলে ধরছে। তো আজকে এই গল্পের প্রথম পর্ব এ পর্যন্ত।
পরবর্তীতে দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।